স্বদেশ প্রপার্টিজ টাইম চেক। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশ সংবাদে। আপনাদের সাথে আছি ইশকা আজিজ আর আমি তানভীর। শুরুতেই পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। গোপীবাগে কেয়ারটেকার দারোয়ান ও ভাড়াটিয়া সহ 6 জনের গলা কেটে হত্যা, সন্দেহভাজন 6 জন আটক। খালি মাঠে গোল হতে দেখে কপাল চাপড়াচ্ছে বিরোধী দল, মন্তব্য প্রধানমন্ত্রীর। পাকিস্তানের পদক্ষেপের জবাব দিয়ে বেগম জিয়াকে মাঠে নামার আহ্বান। সেনাবাহিনীকে জনগণের বিপক্ষে দাঁড় করানোর অপচেষ্টার অভিযোগ নজরুল ইসলাম খানের, বললেন প্রধানমন্ত্রী আলোচনার আহ্বান আন্দোলনে বিভ্রান্তি সৃষ্টির জন্য। সারা দেশে শান্তিপূর্ণভাবে চলছে অবরোধ, পুলিশি প্রহরায় রাজধানী ছেড়েছে দূরপাল্লার যাত্রীহীন কয়েকটি বাস, কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। 24 ঘন্টা সুরক্ষিত, নিশ্চিন্ত সারাদিন। এবারে বিস্তারিত। রাজধানীতে একই বাসায় 6 জনকে জবাই করে হত্যা করা হয়েছে। গোপীবাগের RK মিশন রোডে সন্ধ্যা 6:30টার পর নৃশংস এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি, তবে এই ঘটনায় সন্দেহভাজন 6 জনকে আটক করেছে পুলিশ। মিজানুর রহমান সবুজের রিপোর্টে বিস্তারিত। একই বাসায় 6 জনের গলা কাটা, 4 তলা বাড়ির দোতলায় ঘটে এমন লোমহর্ষক হত্যাকাণ্ড। খবর পেয়েই ঘটনাস্থলে আসে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। দোতলার এক রুমে 4 জন, আরেক রুমে 2 জনের হাত পা ও মুখ বাঁধা লাশ উদ্ধারে কাজ করছে পুলিশ। লাশগুলোর মধ্যে ভাড়াটিয়া লুৎফর রহমান, তার ছেলে মনির হোসেন ও অন্যটি বাড়ির কেয়ারটেকার হলেও বাকিদের পরিচয় জানা যায়নি। আমরা অলরেডি তদন্তের কাজ শুরু করে দিয়েছি। এই মুহূর্তে কয়জন আটক করেছি বা কি করছি কি না করছি এই মুহূর্তে কিছু বলা যাবে না। প্রতিবেশীরা জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন তারা। 6 জন লোক নাকি গলা কাইটা রেখেছে দোতলার উপরে, সাবরেস্টার বাড়ির দোতলায়। এইটুক শুনলাম, মানুষের মুখে আর কি শুনলাম। আসলে তো আমরা ঢুকতে পারি নাই বা দেখতেও পারি নাই। গলা মাসা নতুন ভাড়াটিয়া উঠছে, এই শুনছি নতুন ভাড়াটিয়া। বাড়ির মালিকের কাছেও তেমন তথ্য ছিল না ভাড়াটিয়া সম্পর্কে। ফারুক নামে ছেলেটা, সেই ছেলেটা হলো সিটি ব্যাংকে চাকরি করতো। তো মা, বাবা, ছোট একটা ভাই আর একটা বয়স্ক লোক আর একটা হলো বয়স্ক মহিলা। কেমন কেমন মানে আমি তো আসি না, আমি সরকারি কোয়ার্টারে থাকি, আমার বোনরাও থাকে না এখানে। এই বাড়িটা হলো আমার বোনদের সবারই, আমি তো তালার মালিক। এ ঘটনায় সন্দেহজনক 6 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাস্থল ঘিরে রেখেছে বিপুল সংখ্যক র্যাব ও পুলিশ। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। খালি মাঠে গোল হতে দেখে বিরোধী দল কপাল চাপড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাঠে খেলা হচ্ছে, গোলকিপার নেই, গোল তো হবেই, এমন মন্তব্য করে তিনি বলেন বিরোধী দল খেলায় না এলে দোষ তাদেরই। কাদের মোল্লার ফাঁসি নিয়ে পাকিস্তানের পদক্ষেপের জবাব দিয়ে বেগম জিয়াকে মাঠে নামার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের বিজয় দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন তাইমুর রশিদ। কৃষিবিদ ইনস্টিটিউশনে আওয়ামী লীগের বিজয় দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে জামাত শিবির ৭১-এর মতোই মানুষ হত্যা করছে। কাদের মোল্লাকে নিয়ে পাকিস্তানের অবস্থান এবং বিরোধী দলীয় নেত্রীর নীরবতারও কড়া সমালোচনা করেন তিনি। জামাত ছাড়া উনি চলতে পারেন না, জামাত ছাড়া হাঁটতে পারেন না, জামাতে ইসলামী ছাড়া উনি নির্বাচন করতে অর্থাৎ জনগণের সামনে দাঁড়াতেই ভয় পান। আবার বলছেন উনি নিজেই মাঠে নামবেন। ওই কাদের মোল্লার ফাঁসি হওয়ার পর পাকিস্তানের পার্লামেন্টের মধ্যে উনি একটা কথাও কেন বলেন নাই, সেই জবাব বাঙালি জাতিকে দিয়ে তারপর যেন মাঠে নামে। অনেক বাধা সত্ত্বেও দেশ এগিয়ে যাচ্ছে, তবে খাই খাই গোষ্ঠী আবারও ক্ষমতায় এলে দেশ খেয়ে যাবে এমন মন্তব্য করে শেখ হাসিনা বলেন, বিরোধী দল অংশ না নেয় এত বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঘটনা ঘটেছে।
এটা তো আমাদের দোষ না, এটা তো বিরোধী দলের দোষ। তারা আসে নাই কেন নির্বাচনে? খেলার মাঠে যে যদি দেখি আমার অপর পাশে খেলোয়াড় নাই, তো আমি তো খালি মাঠে শূন্য গোল দিয়েই যাব। খালি মাঠে গোল তো তাহলে দিয়ে যাব, কেন আমার অপরদিকে গোলকিপারই নাই। এখন কপাল চাপড়ায় কাঁদছেন, এখন কিভাবে আসা যায়? সমঝোতা হলে সংসদ ভেঙে নির্বাচন হবে বলে আবারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। আলোচনা চলছে, আলোচনা চলবে, আসেন আলোচনা করি, কোনো অসুবিধা নাই। যদি ভবিষ্যতে আমরা সমঝোতা পৌঁছাতে পারি, তখন আপনাদের যদি ডিমান্ড থাকে, ঠিক আছে, আমরা পার্লামেন্ট ভেঙে নতুন ইলেকশন দিতে পারবো। কিন্তু তাহলে ওই জামাতের সঙ্গ ছাড়তে হবে, যুদ্ধাপরাধীদের সঙ্গ ছাড়তে হবে, ওদের সাথে রাখতে পারবেন না। সাদ্দামের ফাঁসি, লাদেন আর গাদ্দাফিকে হত্যার পর কাদের মোল্লার ফাঁসি নিয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকার কড়া সমালোচনা করেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। আমরা দেশের কোনো শত্রুকেও ভয় পাই না, বিদেশেরও কোনো শত্রুকে আমরা ভয় পাই না। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। সেনাবাহিনীকে জনগণের বিপক্ষে দাঁড় করানোর অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, যে নির্বাচন বর্জন করেছে জনগণ, তাতে সেনাবাহিনীর অংশ নেওয়ার প্রয়োজন নেই। নজরুল ইসলাম খান আরো বলেন, চলমান আন্দোলনকে বিভ্রান্ত করতে এবং ভোটারবিহীন নির্বাচন করে ক্ষমতা স্থায়ী করতে প্রধানমন্ত্রী আন্দোলন বন্ধ করে সমঝোতার কথা বলছেন। জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট। পঞ্চম দফা অবরোধের প্রথম দিনের চালচিত্র তুলে ধরতেই বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন। এতে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের উপর সারা দেশে আওয়ামী লীগ যৌথ বাহিনীর বর্বর হামলা চালাচ্ছে। আন্দোলন কর্মসূচি বন্ধ করা হলে নির্বাচনের পরে যদি সমঝোতায় আসা যায়, প্রয়োজনে সংসদ ভেঙে নতুন নির্বাচন দেয়া যেতে পারে। প্রধানমন্ত্রী এমন বক্তব্যের সমালোচনা করেন নজরুল ইসলাম খান। চলমান গণ আন্দোলনে রত জনগণকে বিভ্রান্ত এবং ভোটারবিহীন ভোট রঙ্গে মনোনীত সংসদ ও সরকারকে স্থায়ী করার এক অপকৌশল মাত্র। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আলোচনা চলছে এবং নির্বাচনের পরেও আলোচনা চলবে। নির্বাচনের পরেও আলোচনার কথা বলে প্রকৃতপক্ষে মাননীয় প্রধানমন্ত্রী সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে দিলেন যে নির্বাচনের আগে এই বিষয়ে সরকার কোনো সমঝোতায় আসবে না। যে 3 দফা আলোচনা হয়েছে তা ছিল লোক দেখানো। প্রমাণ হল যে আলোচনার মাধ্যমে সমঝোতার জাতীয় আন্তর্জাতিক প্রচেষ্টাকে সরকারই নস্যাৎ করে দিল। একাদশ কিংবা পরবর্তী কোনো নির্বাচন নিয়ে আলোচনার কোনো অবকাশ কিংবা আগ্রহ আমাদের কখনো ছিল না, এখনো নেই। নির্বাচনে সেনা মোতায়েনের সমালোচনা করেন বিএনপির এই নেতা। কথা বলেন নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক না আসার বিষয়েও। যে নির্বাচনে ভোটেরই আর প্রয়োজন নেই, দেশ বিদেশে কারো কোনো আগ্রহ নেই, যে নির্বাচন জনগণ বর্জন করেছে, সেই নির্বাচনে সেনাবাহিনী অংশগ্রহণ অপ্রয়োজনীয় বলেই আমরা মনে করি। তারা জনগণের বিভিন্ন দুঃসময়ে যারা তাদের পাশে দাঁড়ায়, সেই দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকেও আজ জনগণের বিপক্ষে দাঁড় করানোর অপচেষ্টা চালাচ্ছে। আমরা নির্বাচন কমিশনের এই অপচেষ্টার নিন্দা জানাই। সরকার ইতিমধ্যে নির্বাচনী নাটক করতে গিয়ে দেশে বিদেশে কঠোর সমালোচনার মুখে পড়েছে। নির্বাচনে কোনো আন্তর্জাতিক পর্যবেক্ষক আসছে না। দেশীয় পর্যবেক্ষকরা অনীহা প্রকাশ করেছেন। সবাই বলছেন এই নির্বাচন পাতানো, অর্থহীন, অগ্রহণযোগ্য এবং অপর্যবেক্ষণযোগ্য। নজরুল ইসলাম খান বলেন, পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা 5 বছরে যে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন তা আঁতকে ওঠার মতো। বিরোধী দল এতদিন দুর্নীতির যে অভিযোগ করেছিল তা সত্য বলে প্রমাণিত হয়েছে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। 5 জানুয়ারি নির্বাচনের মাধ্যমে নতুন মন্ত্রী পরিষদ গঠনের পরই একাদশ সংসদের নির্বাচন নিয়ে বিরোধী দলের সাথে আলোচনা হতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জিত সেনগুপ্ত। অন্যদিকে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ভেদাভেদ ভুলে 71-এর মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সকালে রাজধানীতে আলাদা 2টি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। 5 তারিখে নির্বাচন সম্পন্ন হবে, পরপরই একাদশ জাতীয় সংসদ হবে, সেই অনুযায়ী যেমন নতুন মন্ত্রিসভা হবে, আমরাও নতুন করে আলোচনায় বসে সকলের কাছে গ্রহণযোগ্য একটি ফর্মুলা পেয়ে আমরা একাদশ সংসদ নিয়ে আমরা ভাবতে পারি
এবং নতুন নির্বাচনও করতে পারি। তবে একটি কথা পরিষ্কার এবং স্পষ্ট, যুদ্ধ অপরাধীদের বিচারও চলবে, সাথে সাথে সকলের কাছে গ্রহণযোগ্য আলোচনার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়াও চলবে। আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে ৭১-এর মতো সকল পেশার মানুষ যার যে অবস্থান থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই যুগ সন্ধিক্ষণে আমাদের শেখ হাসিনার পিছনে প্রত্যেককে ঐক্যবদ্ধভাবে কাতারবন্দী হয়ে দাঁড়াতে হবে। সাংবিধানিক ধারা বজায় রাখতে রওশন এরশাদের নেতৃত্বে নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি, জানিয়েছেন পার্টির প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু। দুপুরে রওশন এরশাদের বাসভবনের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তবে আরেক প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ শুক্রবার নির্বাচন করার ঘোষণা দিলেও শনিবার বলছেন নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে জাতীয় পার্টি। এটা ওনার বিষয়, এটা আমি জানি না, এটা ওনার বিষয়। তবে আমি আমার ব্যক্তিগতভাবে বলবো যে আমি মনে করি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য ম্যাডাম সহ আমরা নির্বাচনে আমাদের যেতে হচ্ছে। আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না। কাদের ভাই কালকে যেটা দিয়েছেন আমরা কোনো দ্বিমত করি না, এইটা আমাদের মহাসচিবের উপরও দায়িত্ব আছে। কালকে থেকে দেখি নেই ওনারা দুজন বসে আমাদেরকে যে সিদ্ধান্ত দেবেন, আলটিমেটলি আমরা দল করি, সবাই আমরা এরশাদের সৈনিক, এরশাদের দল করি আমরা। এরশাদ সাহেব যা বলবেন তার বাইরে আমরা কেউ না। অতএব সেই জন্য আমরা এখন আমাদের মাঝে এখনো কিছুটা দ্বিধাদ্বন্দ্ব আছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক না পাঠালে কোনো বিদেশি পর্যবেক্ষকই আসবে না, ফলে নির্বাচনও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না বলছেন বিশ্লেষকরা। এতে বহির্বিশ্বে বাংলাদেশের গণতান্ত্রিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, এমনকি পশ্চিমা বিশ্ব থেকে বাংলাদেশ কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হতে পারে বলেও আশঙ্কা তাদের। ইমরুল কায়েসের রিপোর্ট। সবার অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক মহল বিভিন্ন সময় তাগিদ দিয়ে আসছে। তারপরও প্রধান বিরোধী জোট ছাড়াই হচ্ছে ১০ম সংসদ নির্বাচন। এতে বিদেশি পর্যবেক্ষকরা আসবে কিনা তা নিয়ে গোড়া থেকেই ছিল সংশয়। শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না তারা। এতে আসন্ন সংসদ নির্বাচন আরো প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই নির্বাচন বাইরের জগতে গ্রহণযোগ্য হওয়ার কোনো কারণ দেখি না। বিদেশি পর্যবেক্ষক এসেনশিয়াল না একটা দেশের নির্বাচনের জন্য, কিন্তু বাংলাদেশে এটা এসেনশিয়াল। তার কারণ বাংলাদেশে নির্বাচন নিয়ে নানা রকমের ঝগড়া, বিবাদ, অবিশ্বাস, মিথ্যাচার, অভিযোগ পাল্টা অভিযোগ চলে। যারা হেরে যায় সাধারণত তারা নির্বাচন মেনে নেয় না, বিদেশি শক্তি চাপ দিয়ে নির্বাচন মানিয়ে নেয়। তো সেই ব্যাপারটা হবে না। এই ইলেকশনটা ক্রেডিবল না, এটা ট্রান্সপারেন্ট না, এটা ইনক্লুসিভ না। তার মানে আগেই এরা ইলেকশনটাকে বর্জন করছে এবং এটাকে প্রত্যাখ্যান করছে। সো ওইভাবে তো ইলেকশনে তো কোনো গ্রহণযোগ্যতাই নেই। ইউ সহ আন্তর্জাতিক মহলের আগ্রহহীন এ নির্বাচন দীর্ঘমেয়াদে দেশের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। তারা যদি মনে করে একটা দেশে গণতন্ত্র নেই, সেই সরকার তাদেরকে শোষণ করছে, জনগণকে শোষণ করছে, জনগণের মৌলিক অধিকার নেই, তারা সেই সরকার থেকে জিনিসপত্র না কিনে তখন এক ধরনের সরকার থেকে তারা তাদের সমর্থন প্রত্যাহার করছে। কিন্তু এটার জন্য তো সাধারণ মানুষ এফেক্টেড হবে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন সব ব্যাপারে এক হয়ে চলে। তো সেই জায়গায় জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশের যে সৈন্য নেওয়া হয় এটা বন্ধ করে দিতে পারে। একতরফা নির্বাচন সহিংসতা আরও উস্কে দিতে পারে বলেও শঙ্কা তাদের। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। ৫ জানুয়ারির নির্বাচন বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চলছে 18 দলের ৫ম দফা অবরোধের প্রথম দিন। রাজধানীর বিভিন্ন জায়গায় অবরোধের সমর্থনে মিছিল হলেও বড় ধরনের কোনো সহিংসতা হয়নি। তবে পুলিশি প্রহরায় রাজধানী থেকে দূরপাল্লার যানবাহন ছেড়ে যাওয়ার কথা থাকলেও এর সংখ্যা ও যাত্রী উভয়ই ছিল খুবই কম। আরো জানাচ্ছেন দীপন দেওয়ান। ৮৩ ঘণ্টার অবরোধকে কেন্দ্র করে রাজধানীতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর বিভিন্ন অলিগলিতে অবস্থান নিয়েছে পুলিশ, র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এরই মধ্যে রাজধানীর কল্যাণপুর ও গাবতলীতে মিছিল করেছে মিরপুর ও দারুসালাম থানা যুবদল। জুরাইনে অবরোধ ও সাদেক হোসেন খোকার মুক্তির দাবিতে মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল।
তেজগাঁও সবুজবাগ থানা ছাত্র শিবির ও বাংলাবাজারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবির মিছিল করে। সেখান থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। গাবতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার যানবাহন, যদিও কথা ছিল পুলিশি প্রহরা দিয়ে দূরপাল্লার যানবাহন চলাচলে সহায়তা করা হবে। কোনো গাড়ি ঘোড়া কোনো কিছু চলতেছে না, অথচ টেলিভিশনে দেখলাম যে শনিবার থেকে সবসময় গাড়ি চলবে এই অবরোধের ভিতরে। আমরা গাড়ি ছাড়বো, গাড়ি যদি ভেঙে দেয় তখন তো আমাদের মালিকের লস, আর গাড়ি না গেলেও তো আমাদেরও লস। মালিক পক্ষ বলছে যে না, এই নিরাপত্তায় আমরা তো সন্তুষ্ট না, কারণ কি হবে না হবে রাস্তায়, আর ওনারা কি বলবে না বলবে পরে তো ঝামেলা পড়ে যাবে। তবে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে কুমিল্লা ও নোয়াখালী রুটে অল্প সংখ্যক যানবাহন চলাচল করেছে। যে স্পটগুলির মধ্যে পুলিশ দরকার, যে স্পটগুলির মধ্যে মনে হয় থানার মধ্যে, ওইগুলি আমরা স্পট লেখা দিতেছি এখন, ওই জায়গাগুলোর মধ্যে আপনারা এই করেন, কিন্তু পুলিশ স্পট দিয়া আমাদের যেতে হবে না। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নেতা শূন্য থাকলেও আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বড় ধরনের কোনো সহিংসতা ছাড়াই সারা দেশে চলছে পঞ্চম দফা অবরোধ। শনিবার চট্টগ্রাম, বগুড়া, ময়মনসিংহ সহ কয়েকটি জেলায় বাস, ট্রাকে আগুন সহ ব্যাপক গাড়ি ভাঙচুরের ঘটনা হয়। ময়মনসিংহের গৌরীপুরে পেট্রোল বোমায় 4 সিএনজি যাত্রী আহত হয়েছেন। প্রতিনিধিদের তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। অবরোধের সমর্থনে চট্টগ্রামের দামপাড়ায় অটোরিকশায় আগুন দেয় অবরোধকারীরা। এছাড়া নগরীর নূর আহমেদ সড়কে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমানের নেতৃত্বে মিছিল সমাবেশ করে বিএনপি। তবে ট্রেন চলাচল করছে অনিয়মিতভাবে। এছাড়া অবরোধের মাঝেও বন্দর থেকে মালামাল ডেলিভারি হচ্ছে, পাশাপাশি চলছে রপ্তানিও। রাজশাহীতে নগরীর কাদিরগঞ্জ এলাকায় বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে 18 দল। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আসে। নাশকতা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনী। বরিশালে পুলিশের ধাওয়ায় পণ্ড হয়ে যায় বিরোধী দলের বিক্ষোভ মিছিল। এছাড়া নগরীর বিভিন্ন স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভ করছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় 3 জনকে আটক করা হয়। নাটোরে পুলিশের প্রহরায় যান চলাচল শুরু হলে তাতে বাধা দেয় অবরোধ সমর্থকরা। এ সময় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে তারা। গাইবান্ধার পলাশবাড়িতে যৌথ বাহিনীর সহায়তায় যান চলাচল শুরু হয়। তবে পলাশবাড়ির ব্র্যাক মোড়ে এসব গাড়ির ওপর হামলা চালায় অবরোধ সমর্থকরা। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে ও আগুন দেয় তারা। এ সময় আহত হয় 8 জন। খুলনার পিটিআই মোড় থেকে বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে মিছিলের পরে সমাবেশ হয়। লক্ষ্মীপুর রামগতি সড়কের মিয়া রাস্তার মাথায় গাছের গুঁড়ি ফেলে ও পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে বিএনপি ও জামায়াত শিবির কর্মীরা। নরসিংদীর জেলখানা মোড়ে ঢাকা সিলেট মহাসড়কের মিছিল হয় জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের নেতৃত্বে। পরে সমাবেশ হয়। বগুড়ার মাটিডালি মোড়ে পুলিশি প্রহরায় যান চলাচলকে কেন্দ্র করে 18 দলের নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। অবরোধের সমর্থনে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। সিলেটের দক্ষিণ সুরমার মুক্তিযোদ্ধা চত্বরে 18 দলীয় নেতাকর্মীরা জড়ো হতে চাইলে পুলিশ বাধা দেয়। সিরাজগঞ্জে বিচ্ছিন্ন সংঘর্ষের মধ্য দিয়ে 18 দলের অবরোধ চলছে। এদিকে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 8 জনকে আটক করেছে পুলিশ। টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আশিকপুরে বিক্ষোভ মিছিল ও মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপির নেতারা। রংপুরে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করে 18 দলের নেতাকর্মীরা। এছাড়া সাতক্ষীরা, নারায়ণগঞ্জ, গাজীপুর, জয়পুরহাট, ভোলা, বরগুনা সহ সারা দেশে চলছে 18 দলের অবরোধ কর্মসূচি। রোকসানা মিত্তু, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সমঝোতার মাধ্যমে নির্বাচন পিছিয়ে সংবিধান অনুযায়ী নির্বাচন সম্ভব। 10মের পর নতুন করে 11তম সংসদ নির্বাচন অযৌক্তিক বলেছেন অধ্যাপক আনোয়ার হোসেন। আর অন্যদিকে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেছেন, অর্ধেকেরও বেশি আসনে ভোটবিহীন নির্বাচন কারো কাছে গ্রহণযোগ্য হবে না। রিপোর্ট এসএম ফয়েজের। 10ম জাতীয় সংসদ নির্বাচনে এরই মধ্যেই ভোট ছাড়া 154 জন প্রার্থী জয়ের পথে। এখন নির্বাচন হবে 146 আসনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেনের মতে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার জন্য বিরোধী দল একা দায়ী নয়। নতুন করে নির্বাচন তো এটা একটা অযৌক্তিক ব্যাপার। 10ম নির্বাচনটাকেই পিছিয়ে নিয়ে সমঝোতার ভিত্তিতে পিছিয়ে নেওয়া সম্ভব সংবিধানের অধীনেই, কিন্তু এই নির্বাচন যেন প্রকার করে আবার পরবর্তী নির্বাচন করাটা সঠিক বা সুবিবেচনা প্রসূত সিদ্ধান্ত বলে আমার কাছে মনে হচ্ছে না। সরকারের বৈধতা এখনই প্রশ্নবিদ্ধ এবং নির্বাচন হলেও সে নির্বাচনের বৈধতা প্রশ্নবিদ্ধ।
সংকট উত্তরণে একমাত্র উপায় হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা, এবং রাজনৈতিক সদিচ্ছার জন্য সরকারকে আগে ছাড় দিতে হবে, বিরোধী দলকেও ছাড় দিতে হবে। অন্যদিকে দশম জাতীয় সংসদ নির্বাচনে অর্ধেকের বেশি আসনে ভোটবিহীন নির্বাচন কারো কাছেই গ্রহণযোগ্য হবে না বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জিল্লুর রহমান। 154 জন মানে 52% ভোটার অলরেডি তাদের ভোটাধিকার হারিয়ে ফেলেছেন। এটা গ্রহণযোগ্যতা তো প্রশ্নই ওঠে না। ইনফ্যাক্ট এই 5ই জানুয়ারি যে নির্বাচন এইভাবে যদি যেভাবে আয়োজন করা হয়েছে এইভাবে যদি হয়, এটা যে গ্রহণযোগ্য নয় সেটা অ্যাকচুয়ালি 5ই জানুয়ারির জন্য অপেক্ষা করতে হচ্ছে না। তো সেই অগ্রহণযোগ্যতা অলরেডি দেশে বিদেশে সর্ব জায়গায় সুপ্রতিষ্ঠিত হয়ে গেছে। তাদের মতে সংকট সমাধানের একমাত্র উপায় রাজনৈতিক সদিচ্ছা। নির্বাচন হবে কিন্তু ভোটারের আর প্রয়োজন নাই, আমাদেরকে বঙ্গোপসাগরে কোথাও পাঠিয়ে দিলে হয়। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। রাজশাহী উপশহরে আওয়ামী লীগ অফিসে রাখা বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে 5 বছরের এক শিশু। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির নাম মাহিন। বেলা 12:30টার দিকে রাজশাহী মহানগর উত্তরাঞ্চল আওয়ামী লীগ অফিসে সিঁড়িঘরের নিচে রাখা বোমা নিয়ে খেলতে গেলে বিস্ফোরণ ঘটে। এতে তার বাম হাত উড়ে যায়, ঝলসে গেছে মাহিনের মুখমণ্ডল। আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছে। এ সময় আওয়ামী লীগ অফিসে কোনো নেতাকর্মী ছিলেন না। নিচ্ছি স্বপ্নধারা আবাসন সংবাদ বিরতি। সঙ্গেই থাকুন, ফিরে এসে থাকছে। খালেদ খানকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে সব শ্রেণী পেশার মানুষের ঢল। টাঙ্গাইলের মির্জাপুরের সমাহিত। টানা অবরোধে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়ে গেছে চাল, ডাল, দুধ সহ সব ধরনের ভোগ্যপণ্যের দাম।